হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশান দেব। তো এই প্রশ্নগুলো যেগুলো আমি দেব তোমরা ভালো করে পড়বে, কারণ এর বাইরে কিন্তু পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? তো তোমাদের সিলেবাসটা প্রথমে একটু তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদের হচ্ছে এটা হচ্ছে সিলেবাস, তাপ, সেকেন্ড হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, তারপরে হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, আর হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এবং 5 নম্বর হচ্ছে মানুষের খাদ্য উৎপাদন। এই 5টা চ্যাপ্টার আছে এবং আমি প্রতিটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা করে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ সব যাবতীয় প্রশ্নের সাজেশান কিন্তু দেব। তো অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়বে, আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তো প্রথমে যে চ্যাপ্টার আছে তাপ, এখান থেকে কী কী বড় প্রশ্ন পড়বো, কী কী ছোটো প্রশ্ন পড়বো দেখে নাও। তো 2 আর 3 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে 1 ক্যালোরি কাকে বলে, এটা স্টার দেওয়া আছে, যেটার পাশে স্টার দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা বেশি ভালো করে পড়বে, সবার আগে পড়বে। প্রথমে স্টার দেওয়াগুলো পড়ে নেবে, তারপরে যেগুলো আছে সেগুলো পড়বে। সবই ইম্পর্টেন্ট, কিন্তু স্টার দেওয়াগুলো পরীক্ষায় বেশি আসে। এবার 2 হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অথবা বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একই টাইপের প্রশ্ন। এরপর গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো। 4 হচ্ছে বরফ গরমের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমমিশ্র কাকে বলে, উদাহরণ দাও, এর ব্যবহার লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। বাষ্পায়ন কাকে বলে, তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে স্ফুটন কাকে বলে, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন, এই কটা প্রশ্নই ছিল। এবার এক্সট্রা তোমরা কিছু পড়তে পারো, সেগুলো হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন, পার্থক্য পরিবহন, পরিচলন, বিকিরণ, আর হচ্ছে গভীর রাত্রে শিশির কেন পড়ে, কুয়াশা কীভাবে সৃষ্টি হয়, এগুলো ইম্পর্টেন্ট, চাইলে তোমরা এগুলো পড়তে পারো। এরপরে কিছু গাণিতিক প্রশ্নাবলীও তোমাদের দেয়, সেগুলোও আমি দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, তোমরা এগুলো তোমাদের সহায়িকা বইতে খুঁজলেই কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি। টোটাল 5টায় অঙ্ক দিয়েছি, আশা করছি এই অঙ্কগুলো ভালো করে বুঝে তোমরা প্র্যাকটিস করলে এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার এই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ প্রশ্ন, শর্ট কোশ্চেন দেখব, ঠিক আছে? তো দেখো, 1 নম্বরের আপেক্ষিক তাপের একক ক্যালোরি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। বরফ গলার লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এইরূপ দুটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমান, কাঁচ ও মোম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক স্টার দিয়ে দাও। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, আর বরফ গলনে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে, আয়তন বাড়ে। তো এই শর্ট কোশ্চেনগুলো তোমরা এখনই আমার সাথে সাথে মুখস্থ করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? বড় প্রশ্নগুলো পরে পড়ে নেবে, কিন্তু শর্ট কোশ্চেনগুলো এখনই আমার সাথে মুখস্থ করে নাও। এরপরে বরফের ঘনত্ব জলের তুলনায় কম, আর তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তন বাড়ে না কমে, আয়তন কমে। ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে না কমে, আয়তন বাড়ে। জলের সাথে সামান্য নুন মেশালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, আর তরলের চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এবং বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রশ্নগুলো একটু কনফিউজ একই মনে হবে, তো ভালো করে এগুলো একটু পড়বে। এবার প্রমাণ চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক লিন তাপ কত, 573 ক্যালোরি পার গ্রাম। পারদের স্ফুটনাঙ্ক কত, 357 ডিগ্রি সি, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপের সুপরিবাহী কুপরিবাহী পদার্থের উদাহরণ, সুপরিবাহী হচ্ছে লোহা, তামা, পারদ, আর কুপরিবাহী হচ্ছে কাঠ, কাগজ আর কাঁচ। এরপরে সূর্য ও পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে, বিকিরণ পদ্ধতিতে। 16 পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় পদার্থের কী দিয়ে, তরল, কঠিন, গ্যাস, সব পদার্থের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। এরপরে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো প্রথম আমাদের চ্যাপ্টারটা গেল, এরপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে কী কী বড় প্রশ্ন পড়তে হবে দেখব, নেক্সট চ্যাপ্টার। তো অনুঘটন কাকে বলে, অনুঘটনের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। পার্থক্য হচ্ছে তাপগ্রাহী, তাপমোচী, রাসায়নিক পরিবর্তন। আর তাপমোচী ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোহা চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন হয় এমন ব্যাখ্যা করো। তারপরে জলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় মিনিট 2-এর মধ্যে দেখা গেল টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা
ফোঁটা জল জমছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হওয়া কী ধরনের পরিবর্তন, ভেরি ইম্পর্টেন্ট। চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন, বিক্রিয়াসহ লেখো। আর উদাহরণসহ জারণ বিজারণের সংজ্ঞা দাও, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। আবার এই প্রশ্নটা তোমাদের কিন্তু সমীকরণ, বিভিন্ন সমীকরণ দিয়ে দেবে এবং বলবে যে এখান থেকে দেখাও জারণ বিজারণ একসঙ্গে হয়। তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে তোমাদের বই থেকে, ঠিক আছে? ওগুলো ইম্পর্টেন্ট, ওইভাবেও দেয় সমীকরণ দিয়ে দিয়ে। তাহলে মোর্চে কি, মোর্চের সংকেত, মরিচের সংকেত, মোর্চে পড়ার শর্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবেই 8 আর 9-এর মধ্যে। এরপরে এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্তগুলো দেখবো। অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটকের নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আলুর মধ্যে থাকা কোন এনজাইম হাইড্রোজেন পারক্সাইড ভেঙে জল ও অক্সিজেন বিয়োজিত করে, ক্যাটালেজ। জৈব অনুঘটকের নাম লেখো, ক্যাটালেজ, ইউরিয়েজ। আর লোহায় মরচে পড়া কী ধরনের পরিবর্তন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন। তবে লোহার চুনে জল দেওয়া কী ধরনের পরিবর্তন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন। ধাতুর ঝালাইয়ের কাজে অক্সিজেনের সাথে কোন গ্যাস ব্যবহার করা হয়, অ্যাসিটাইলিন। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার ফলে পরিবর্তন হয় তাপগ্রাহী ভৌত পরিবর্তন। আর জারক দ্রব্য নিয়ে নিজে হয় এবং বিজারক দ্রব্য নিজে কি হয়, জারক দ্রব্য নিজে বিজারিত হয় আর বিজারক দ্রব্য নিজে জারিত হয়। আর জারক বিজারণ প্রক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও, লোহায় মরচে পড়া। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট। এবার 2-4 দেখবো তড়িতের রাসায়নিক প্রভাব। এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন, তড়িতের বিশ্লেষণ কাকে বলে, তড়িতের বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। আর ক্যাটায়ন কাকে বলে। 4 নম্বর, গলিত সোডিয়াম ক্লোরাইড ও তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হবে এটা। ও অ্যানোডে কী কী পদার্থ বিশ্লেষণে উৎপন্ন হয়, বিক্রিয়াসহ লেখো। তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কোন কণা, ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এক্সট্রা প্রশ্ন এগুলো আছে, তোমরা চাইলে পড়তে পারো। এর মধ্যে গ্যালভানাইজেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে দেখো, একটি অধাতব তড়িৎ পরিবাহীর উদাহরণ দাও, গ্রাফাইট। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও, গ্লুকোজ, চিনি। তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা এটা দেখে নাও, ঠিক আছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও দুটি হবে, ঠিক আছে? দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এই বানানটা একটু ভুল আছে, পদার্থের উদাহরণ দাও। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিলিক অ্যাসিড। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর কি অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এরপর 4 হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে কোন তড়িৎসার যুক্ত থাকে, অ্যানোডের সঙ্গে কোন তড়িৎসার যুক্ত থাকে, কোনটা কার সঙ্গে যুক্ত থাকে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো অ্যানোড যুক্ত থাকে, ঠিক আছে? এরপরে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কী বলে, তাকে হচ্ছে ভোল্ট মিটার বলে। এরপরে লোহায় চামচের নিকেলের প্রলেপ দিয়ে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, লোহার চামচে নিকেলের প্রলেপ দিলে ক্যাথোড বানানগুলো একটু ভুল হয়ে গেছে, হিসাবে লোহায় চামচ পড়ে। আর অ্যানোড হিসাবে বিশুদ্ধ নিকেলের পুরো পাত ব্যবহার করতে হয়। আর লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড কি ব্যবহার করা হয়, ক্যাথোড হচ্ছে লোহার পাইপ এবং অ্যানোড হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পাত। এরপরে 6 নম্বর, প্রাকৃতিক ঘটনা ও বিশ্লেষণ। এটা থেকে বড় প্রশ্ন হচ্ছে, বজ্রপাত কাকে বলে, বজ্রনাদ কি, আর বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কী কী, ইম্পর্টেন্ট প্রশ্ন। বজ্র নিরোধক কি, ভালো বজ্র নিরোধক এর কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, এটাও ইম্পর্টেন্ট। বজ্রপাতের সময় কী কী উচিত আর কী করা উচিত নয়, বজ্র নিরোধক ও কার্যনীতি সংক্ষেপে লেখো। বা বজ্রপাত থেকে বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করবে কীভাবে, ইম্পর্টেন্ট, এটা তোমরা ইম্পর্টেন্ট দাগিয়ে নাও। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো, ইম্পর্টেন্ট। ডেঙ্গু রোগের লক্ষণগুলি লেখো, ইম্পর্টেন্ট। এক্সট্রা প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা চাইলে পড়তে পারো। আর এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। রেলগাড়ির যে অংশে বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কী বলে, পেন্টোগ্রাফ, ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট। তারপরে ঝড়ের সময় মেঘের যে জলকণাগুলি নিচে নামে সেগুলোকে কোন আধান জমে, ধনাত্মক আধান। কোষের 2 প্রান্তের তড়িৎ প্রবাহের কারণ, বিভব পার্থক্য। তারপরে বায়ু বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয়, কম্পন। আর ভাইরাস, ব্যাকটেরিয়া ও আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম। তো ভাইরাস ঘটিত হচ্ছে যক্ষা, টাইফয়েড, কলেরা, ডিপথোরিয়া, ঠিক আছে, টিটেনাস। আর ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে
সর্দি, ডেঙ্গি, ঠিক আছে, পক্স, এগুলো একটু দেখে নেবে তোমরা। আর কলেরা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। দমদম জ্বর নামে পরিচিত কোন জ্বর রোগটি? কালা জ্বর। এবারে ম্যালেরিয়া রোগের জীবাণুর পরিবহনকারী কি? স্ত্রী অ্যানোফিলিস মশা। তবে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন প্রাণী? অ্যাডিস। ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? ফ্ল্যাভিভাইরাস। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। তো রক্ত সঞ্চালনের দ্বারা সংক্রামিত হয় এমন দুটি রোগের নাম হচ্ছে এইডস আর হেপাটাইটিস। দুটি অসংক্রামক রোগের নাম ডায়াবেটিস আর ক্যান্সার। তো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো শেষ হলো। এবার আমাদের লাস্ট মানুষের খাদ্য, খাদ্যবোধন, এই চ্যাপ্টারগুলো দেখব, বড় প্রশ্নগুলো। তা আমি ভিডিওটা একটু স্পিডেই করছি, কারণ তোমাদের যাতে ভিডিওটা একটু ছোটো হয় আর তোমাদের যাতে হেল্প হয় এর জন্যই। তো প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে, যে প্রশ্নগুলো আছে। এরপরে এনপিকে বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? ইম্পর্টেন্ট। তারপরে জৈব সার অজৈব সারের পার্থক্য। শস্য আবর্তন বলতে কি বোঝো? পার্থক্য, এই প্রশ্নটা ভুল মিস্টেক হয়ে গেছে। তারপরে স্টক আর শিয়ন। তারপরে চায়ের গুণমান সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। আর চা চাষের ক্ষেত্রে ফসল তোলার পদ্ধতি সংক্ষেপে লেখা। আর মৌমাছির জীবনচক্রের কয়টি দশা কী কী? এরপরে মৌমাছি কিভাবে বেড়ে ওঠে আর রানী মৌমাছির কাজ, ইম্পর্টেন্ট প্রশ্ন। আতুর পুকুর কাকে বলে? কার্প কাকে বলে? ইম্পর্টেন্ট। মেজর কাপ, মাইনর কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। আর মাছের ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ কীভাবে পাওয়া যায় সংক্ষেপে লেখো, অথবা পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কী কী? আর নিবিড় মিশ্র চাষ কাকে বলে? আর ময়লা জলে মাছ চাষের সুবিধা কী কী? আর ডিপ লিটার পদ্ধতি, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবার হচ্ছে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো আর আলোচনা করলাম না, তোমরা একটু স্ক্রিনশট মেরে নিতে পারো বা দেখে নাও। ভিডিওটাকে আমি বেশি বড় করতে যাচ্ছি না, কারণ তোমাদের পরীক্ষা চলে এসেছে। তো তোমরা এগুলো একটু দেখে নাও, পাশে ইম্পর্টেন্টগুলো দাগানো আছে, ঠিক আছে। এই মুরগি পালক, এটা লিটার, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটুকুই ছিল তোমাদের হচ্ছে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিটের সাজেশন। আমি প্রতিটা চ্যাপ্টারের বড় প্রশ্ন, শর্ট প্রশ্নও দিলাম। তো অনেক প্রশ্নই দিয়েছি, কারণ শর্ট প্রশ্ন আছে বলে। বড় প্রশ্ন খুব কমই দিয়েছি। বড় প্রশ্ন যা দিয়েছি ওইগুলো পড়লে এনাফ, আর শর্ট প্রশ্ন যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিয়েছি। তো ওগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্নউইথজয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি সেখানে তোমাদের পিডিএফও শেয়ার করে দেবো। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।